চলো চলো। Oh my God. 2024-এর শেষ দিন থেকে 2025টা আমাদের সাথে যে এভাবে শুরু হবে সেটা কোনো দিন কল্পনাও ভাবিনি। আমার জীবনে বলতে পারো এরকম ঝড়ঝাপটা অনেক এসছে, কিন্তু এরকম ঝড় বা ঝাপটা সামলে উঠতে পারবো এবং উঠে দাঁড়াতে পারবো কোনো দিন ভাবিনি। সবই তার ইচ্ছায়, তার ইচ্ছাতেই সব কিছু হয়। আজকে এই পৃথিবীতে সে যদি না থাকতো তাহলে জন্ম মৃত্যু বলে কিছুই থাকতো না। তো যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, বা যেটা হবে আগামী দিন সেটা ভালোর জন্যই হবে। তো অনেক মনকে ঝড় ঝাপটা সামলেই মনকে শক্ত করে এবার ভাবলাম চলো কোনো একটা জায়গায় যাওয়া যাক। বছরটা যেমনভাবেই শুরু হোক, কিন্তু বছরটাকে খুব ভালোভাবে কাটাতে হবে এবং মায়ের কাছে গিয়ে বলতে হবে, মা যেটা করেছো সেটা ভালোর জন্য করেছো, কিন্তু আগামী যে দিনগুলো আসছে সেটা যেন ভালোভাবে প্রত্যেকটা মানুষ সুস্থ এবং সুন্দরভাবে তোমার চরণে যেন থাকতে পারি। তো সেরকম ভেবেই আমাদের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম ভোর ভোর। হট করে আগের দিন ঠিক হলো, আর পরের দিন মর্নিংয়েই বেরিয়ে পড়লাম 3জন মিলে, কর্তা গিন্নি এবং আমার মেয়ে। তো গিয়ে তো ট্রেনে বসে পড়েছি। ট্রেনে উঠেই বেশ ভালো কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে। প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার, কথাবার্তা ভীষণ ভালো। আর আমার কর্তামশাই যেখানেই যায় সেখানে বন্ধু পাতিয়ে নেয়। তো এখানে আমি কি দেখছি, ওমা ছোট্ট একটা জ্যান্ত কালী, সে সেজে তারামা সেজে ট্রেনে সবার কাছে পয়সা চাইছে। যাই হোক, আমি যখন ক্যামেরাটা অন করে তাকে তুলছি, তার দুটি চোখ দিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। জানি না সে রাগ করলো নাকি ভালো বা লাগলো, বুঝতে পারলাম না। তো যাই হোক, তারপরে নিয়ে নিলাম ট্রেনের থেকে একটু ঘুগনি, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। দেখবে ট্রেনের এই খুচখাচ খাবারগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কর্তামশাই তো গল্পে ব্যস্ত একজন নতুন বন্ধু পেয়ে, আমি আর আমার মেয়ে এদিকে 20 টাকা করে ঘুগনি নিয়ে খেতে বসে গেলাম। খেতে খেতে কখন যে রামপুরহাট চলে আসলো সেটা বুঝতেই পারলাম না। স্টেশনে নেমে এবার কোথায় যেতে হবে, কোথায় গেলে তাড়াতাড়ি করে পৌঁছাতে পারবো হোটেলে। সঙ্গে সঙ্গে 12জন জোগাড়ও হয়ে গেল। এবার তাড়াতাড়ি হোটেলে পৌঁছিয়ে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে সাজুগুজু করে ব্যাস মায়ের দিকে রওনা দিলাম। মায়ের মন্দিরের দিকে রওনা দেওয়াতেই দেখলাম ওরে বাপ রে বাপ, সে তো ভীষণ ভিড়। আর যখন টোটো নিয়ে রামপুরহাট থেকে তারাপীঠে ঢুকছিলাম, সে ভিড় দেখে তো আমি ভেবেছিলাম আজকে কখন শেষ হবে পুজো আর কখন যাব, বুঝিয়েই উঠতে পারলাম না। যাই হোক, শেষমেশ সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি। যখন আমরা গেলাম তখন কিন্তু মন্দিরে অত ভিড় ছিল না। আমার এই মালাটা ভীষণ পছন্দের ছিল। তো আমি বললাম যে যে 3টে মানুষ এতভাবে ভুগলো এবং যারা এত বড় বিপদ থেকে বেঁচে উঠলো, সেই 3টে মানুষের নামে আগে পুজো দেওয়া হবে এবং সুন্দরভাবে দেওয়া হবে। তাই কোনো কিছু ভাবনা চিন্তা না করে ভালো ভালো দেখে 2টো মালা বা কি 3টে মালা নিয়ে নাও। 3টে মালা নিয়ে নিয়েছিলাম যথারীতি। নিয়ে বড় একটা ডালা নিয়ে মায়ের কাছে চলে গেলাম পুজো দিতে। বছরে বলতে পারো এই নিয়ে আমাদের 3 থেকে 4 বার হলো, এবং বছরটা শুরুও করলাম নতুনভাবে মায়ের কাছে এসে। তো ভীষণ লাইন ছিল, ভীষণ ভিড় ছিল, তোমাদের নতুন করে বলার কিছু নেই, তোমরা দেখতেই পাচ্ছ। প্রায় 400-500 লোকের পিছনে আমি ছিলাম। তো প্রায় 1.5-2 ঘন্টা লাইনে ছিলাম, কিন্তু ওই যে মায়ের টান, অনায়াসে মাকে সবাই জয় জয় করতে, জয়তারা বলতে বলতে কখন যে মায়ের কাছে পৌঁছেই গেলাম মায়ের দুয়ারে, সেটা ভাবতেই পারলাম না। অনায়াসে টাইম কেটে গেল একে অপরকে দেখতে দেখতে এবং লাইন দিতে দিতে। এখানকার ব্যবস্থাপনা খুবই সুন্দর, মোবাইল প্রত্যেকে জমা রাখতে হচ্ছে। আর যেটা সবথেকে ভালো লাগলো, যারা অনেক আছে ভিআইপি লাইনে গিয়ে এমনভাবে মাকে জড়িয়ে ধরে বা মাকে এমন করে ছোঁয় বা স্পর্শ করে যেন মা তার, এই জিনিসগুলো খুবভাবে খারাপ লাগতো আমার আগে। তো এই জিনিসটা যে তারাপীঠে বন্ধ হয়েছে সেটাতে প্রত্যেকটা মানুষ খুশি, বিশেষ করে আমি তো ভীষণ হ্যাপি। আর তারপরে তোমাদের আরেকটা জিনিস দেখালাম, মায়ের কাছে যে যা মানসিক করে নিশ্চয়ই সফল হয়, তাই জন্য অত ঢিল ওখানে বাঁধা রয়েছে। তো পুজো দিতে 5টা বেজে গেছিলো। আমি ভাবলাম 5টা বাজুক 6টা বাজুক, ভাই বাঙালি হচ্ছে মাছে ভাতে ডালে ভাতে, তো ভাত আমার খেতেই হবে। তো সেরকমই একটা ভেজ থালি 2টো অর্ডার করেছিলাম। আমার কর্তামশাই বললো যে না, ভেজ খেতে হবে না, পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা এবার যা ইচ্ছা খেতে পারো। তো একটা কাতলা কালিয়ার স্পেশাল নেওয়া হয়েছিল প্লেট, আর একটা চিকেনের প্লেট নেওয়া হয়েছিল। তো আমার মেয়ে চিকেনটা ভালো খায়, মাছ খেলো না, কর্তাগিন্নি মাছ খেয়ে নিলাম। মেয়ে তো পুরো চিকেনটা খেয়ে সারতে পারলো না বলে আবার একটু চিকেনও খেতে লাগলো। কিন্তু অন্যদিকে আমার কর্তা চানা মশলা আর রুটি, 5টা বেজে গেছে, সে আর ভাত খাবে না। আমি বললাম রাতে আমি খাই না খাই, আমি তো ভাত খাবোই এখন।
খাওয়া দাওয়া করে গুটি গুটি পাই এবারে আমরা এগাতে শুরু করলাম হোটেলের দিকে। সত্যি কথা বলতে রান্নাবান্না ভীষণ ভালো ছিল, হয়তো একটু দামি কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। তারপরে আবার কি, হোটেলে গিয়ে আধ ঘন্টা বিশ্রাম না করতে করতেই চলো চলো সন্ধে হয়ে গেছে, এবার একটু প্যাঁড়া কেনা যাক। ব্যাস এবার আবার প্যাঁড়া কিনতে বেরিয়ে গেলাম, কারণ কি বাড়িতে এসে সবাইকে তো প্রসাদ দিতে হবে, আর যেই মানুষগুলোর জন্য পুজো দিতে গেছিলাম সেই মানুষগুলোকে তো একটা করে হলেও গোটা পেয়ারা খাওয়াতে হবে। তারপরে মেয়ের বায়না এই কেনো সেই কেনো, ব্যাস আর কি, আমার ঘরে যে রায়কিশোরী আছে সেই রায়কিশোরীর জন্য আর আমার বোনের ছেলের জন্য দুজনের জন্য দুটো গিফট কেনা হলো যে ওদেরকে দেওয়া হবে। তারপরে একে এক করে সব কিছু নিয়ে তারপরে এই দাদার দোকান, ও মাই গড, মানে কি বলবো, আমি কলকাতায় অনেক বড় বড় দোকানের চা খেয়েছি, বিশ্বাস করো এই দাদার দোকানের চা এত টেস্টি, আর দাদা যে এতটা বড় ভাইরাল সেটা আমি জানতাম না। তো সবাই বললো দাদার দোকানের চা ভীষণ ভালো খেতে, এবং আমি ট্রেনেও দুজনে একজনের মুখে শুনলাম যে এই জায়গাটার গিয়ে চা খাবে, খেতে ভীষণ ভালো। তাই আমি চা খেয়েই পেলাম, বিশ্বাস করো দারুণ খেতে হয়েছিল। চাটা এতটাই ভালো ছিল যে আমি 1 কাপের বদলে পরে আর 1 কাপ চা অর্ডার করে 2 কাপ চা খেয়েছিলাম, তার সাথে সাথে মেয়েকেও একটু খাওয়ালাম। এবার বলি দোকানটা কোথায়, একদম মন্দিরের অপোজিট গলি, আশুতোষ যে হোটেলটা রয়েছে তার অপোজিটেই। তো তুমি 2 পা এগালেই মন্দিরের অপোজিটে রাস্তা পার হয়ে এগালেই গলির ভিতরে তুমি চায়ের দোকানটা পেয়ে যাবে, তোমার আসতে ডান হাতে পড়বে। তো সব কিছুই ডিটেলস বলে দিলাম। নেক্সট ভিডিওতে নতুন পার্ট নিয়ে আবার আসছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকেই শেষ করলাম।